এগুলো থেকে স্পষ্টত কি বোঝা যায় যে জীবনকৃষ্ণ সাহা একজন চোর। জীবনকৃষ্ণ সাহা একজন চোর, চোর চয়কার র চোর। মমতা চটির তলা চাটতে পারে, তার বিশ্বাসযোগ্যতা কি? এ সমস্ত কথাগুলো আমাকে কেন শোনাচ্ছ? সদ্য বিয়ে করেছেন, এখন একটু ঘরে আছেন, ওই রকম কথা। অমর্ত্য সেনকে মনে করিয়ে দিতে চাই তার এক পূর্বসূরির কথা। পূর্বসূরির নাম ফ্রিডরিখ হায়েক। এগুলো থেকে স্পষ্টত কি বোঝা যায় যে জীবনকৃষ্ণ সাহা একজন চোর। জীবনকৃষ্ণ সাহা একজন চোর। তিনি এর আগে সিবিআই এর কাছেও ধরা পড়ে মোবাইল ফেলে দিয়েছিলেন পুকুরে। পুকুর থেকে সেই মোবাইল উদ্ধার হয়েছে। তারপরে এবার নর্দমায় ফেলে দিলেন, নিজেও নর্দমার কাদায় পাঁকে মাখামাখি হলেন। তারপরে সেখান থেকে তুলে তাকে জেরা করে গ্রেপ্তার করা হলো। তিনি একজন চোর এবং তিনি খুব ভালোভাবে জানেন তিনি চোর। চোর ছাড়া কি এরকম কেউ কাজ করে যে একটা অনেক দামি মোবাইল রাস্তায়, পুকুরে, নালায় ফেলে দেয়? কেউ এরকম করে? জীবনকৃষ্ণ সাহা একজন চোর, চোর চয়কার র চোর। এবং তৃণমূলে হাজার হাজার চোর আছে, তার মধ্যে জীবনকৃষ্ণ সাহা একজন একটু অতিরিক্ত নির্লজ্জ চোর বলা যেতে পারে। কিন্তু একটা বিষয় সমাজ মাধ্যমে বা সাধারণ মানুষের মনে বারবার প্রশ্ন উঠছে যে গ্রেফতার করে হবেটা কি? আবার তো সেই জামিন পেয়েই যাবে। গ্রেপ্তার করে জামিন পেলে তো খালাস হয় না। একটা লোক গ্রেপ্তার করে জামিন পাওয়া মানে হচ্ছে যে সে আপাতত বিচার চলাকালীন সে জেলের ভেতরে থাকলো না, কিন্তু তার বিচার প্রক্রিয়া শেষ হলো না, এবং বিচার প্রক্রিয়া হওয়ার পরে সে দোষী সাব্যস্ত হলে তাকে আবার জেলে যেতে হবে। ঋতুপর্ণা সেনগুপ্ত বলছেন বাংলা ভাষার অপমান মানব না। এই কথাগুলো সিপিএম 2011 সালেও বলেছিল যে অষ্টম বামফ্রন্ট সরকার গঠিত হতে যাচ্ছে এবং বুদ্ধদেব ভট্টাচার্য আবার আপনাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন। সিপিএমের মেধাবী ছাত্রী হচ্ছে তৃণমূল। তৃণমূল সেই একই কথা বলছে, কিন্তু সে গুড়ে বালি, সে হবে না। তৃণমূল বলছেন যে সীমান্ত রক্ষার দায়িত্বে যারা রয়েছেন তারা অমিত শাহর মন্ত্রকের লোক। বাংলা সীমান্ত দিয়ে দুজন ঢুকে পড়লেও তার দায় কেন্দ্রীয় সরকারের। কাচের ঘরে বসে ঢিল ছোড়ার মতো বোকামি করছেন প্রধানমন্ত্রী। এই কথাগুলো কে বলেছে? কুণাল ঘোষ এবং শশী পাজা। শোনো, কুণাল ঘোষ হচ্ছে এমন একটা লোক যে একমুখ দাড়ি নিয়ে ঝুলতে ঝুলতে জেলের গাড়ি থেকে চিৎকার করে বলেছিল মমতা চোর, মমতার বাড়িতে সারদার সমস্ত টাকা রাখা আছে। কুণাল ঘোষের সেই কথাটা বিশ্বাস করবে না, আজকের কথাটা বিশ্বাস করবে? আজকে তো ঘটনা সম্বন্ধে বলছে না, ওরা যা চায় উইশফুল থিঙ্কিং, সেটাই কুণাল ঘোষ বলছে। কুণাল ঘোষের কথায় আমি কোনো গুরুত্ব দিই না, এর প্রতিবাদ করার তো কোনো প্রশ্ন ওঠে না। কুণাল ঘোষের কথায় আমি কোনো গুরুত্ব দিই না। কুণাল ঘোষ একটা মানুষ না, কুণাল ঘোষ একটা মনুষ্য পদবাচ্য না। যে লোক এরকম একবার উত্তর মেরুর কথা বলতে পারে যে মমতার বাড়িতে টাকা রাখা আছে, আর এসে তারপরে একেবারে মমতার চটির তলা চাটতে পারে, তার বিশ্বাসযোগ্যতা কি? এ সমস্ত কথাগুলো আমাকে কেন শোনাচ্ছ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ ছিল না, কিন্তু মঞ্চে ছিলেন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, তাপস রায়দের মতো তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা নেতারা, যা নিয়ে প্রকাশ্যে তোপ দেখেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তার বক্তব্য যে প্রধানমন্ত্রীর মঞ্চে কারা ছিলেন ভালো করে দেখলে বুঝতে পারবেন সব কটাই দলবদলু। শুভেন্দু অধিকারী, তাপস রায়, অর্জুন সিং, সজল ঘোষ, আর কটা নাম বলবো? এরা বিজেপি? এদের দেখে মানুষ বিজেপি করতে আসবেন? এদের বিরুদ্ধেই তো বিজেপি লড়াই করেছিল, ফলে যা হওয়ার তাই হয়েছে। প্রধানমন্ত্রী জনসভা কার্যত ফাঁকা থেকেছে। এগুলো রাগের কথা, এগুলো দিলীপ ঘোষের রাগের কথা, এগুলো সিরিয়াসলি নিতে নেই। দিলীপ ঘোষ আর একটা বিষয়ে বলছেন যে প্রধানমন্ত্রীর সভায় এত কম লোক, আমরা মিটিং মিছিল ডাকলেও তো এর থেকে বেশি লোক হয়, আর প্রধানমন্ত্রীর সভাতে যে 5,000 মাত্র লোক হবে সেটা ভাবাই যায় না। দর্শকস্থলের ছবি দেখছিলাম, সবাই গল্প করছে, সেই জোশটাই নেই। এভাবে হয় নাকি? এবং এই বিষয়টা নিয়ে কিন্তু সংবাদ মাধ্যমে হুলস্থুল পড়ে গেছে। সংবাদ মাধ্যমের যে অংশটা মমতার চটি ধুয়ে খায় সেই অংশটাতে তো হুলস্থুল পড়বেই। তারা ওখানে যদি 5,000-এর জায়গায় যদি 5 লাখ লোক হতো তাহলেও সেখানে হুলস্থুল পড়তো। 5 কোটি হয়নি কেন? সংবাদ মাধ্যমে যাদের কথা বলছো তুমি, তারা রাজ্য সরকারের বিজ্ঞাপনে চলে, অতএব তারা স্বাভাবিকভাবে মমতাকে তৈলমর্দন করবার জন্য এই সমস্ত কথা বলবে। সময়টা হচ্ছে বর্ষাকাল, ভরা বর্ষা, মাঠে ভর্তি কাদা, তার মধ্যে যা লোক এসছে, যথেষ্ট লোক এসছে,
আর দিলীপ ঘোষের কথা তো রাগের কথা, অথবা সদ্য বিয়ে করেছেন, এখন একটু ঘোরে আছেন, ওই রকম কথা। নোবেল লরিয়েট অমর্ত্য সেন বলছেন যে গরিবের অধিকারে হাত দিয়ে কোনো সুব্যবস্থা করা যায় না, সত্যতা বিচার করা দরকার। মাথায় রাখবেন, আমাদের দেশে বহু মানুষের কাছে যথাযথ ডকুমেন্ট নেই, এবং একটা কাজ ভালো করে করতে গিয়ে সেই অজুহাত দেখিয়ে কারো ক্ষতি করা যায় না। একটা ভুল সংশোধন করতে গিয়ে 7টা ভুলকে সমর্থন করা যায় না। এসআইআর প্রসঙ্গে এই কথা বলছেন অমর্ত্য সেন। অমর্ত্য সেনকে মনে করিয়ে দিতে চাই তার এক পূর্বসূরির কথা। পূর্বসূরির নাম ফ্রিডরিখ হায়েক। হায়েক অস্ট্রিয়ান এবং পরে ব্রিটিশ একজন অর্থনীতিবিদ ছিলেন। তিনি অমর্ত্য সেনের আগে এই পুরস্কারটা পেয়েছিলেন, যেটাকে সাধারণত ইকোনমিক্সে নোবেল বলা হয়, কিন্তু ওটা নোবেল প্রাইজ নয়, ওটা হচ্ছে সুইডেনের জাতীয় ব্যাংকের প্রাইজ। এই যে হায়েক একটা কথা বলেছিলেন যে যারা অর্থনীতিতে খুব পারদর্শী, যারা বিশাল অর্থনীতিবিদ, তারা অনেক সময় মনে করে বসে থাকেন যে তারা সব বিষয়ই জানেন। আদৌ তা নয়। তারা অর্থনীতিটা হয়তো ভালো জানেন, অন্য বিষয়গুলো তারা জানেন না, এবং তাতে তাদের নাক গলানো উচিত নয়। অমর্ত্য সেনের নাক গলানো উচিত নয়, সেটা আমি বলছি। কেন উচিত নয়? কারণ অমর্ত্য সেন এই কথাগুলো বলছেন, তার কারণ হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে থাকার সময় তিনি নানা রকম কুকীর্তি করেছিলেন। সেই কুকীর্তি ধরা পড়ে যাওয়ার পরে তাকে ওই পদ থেকে খারিজ করে দেওয়া হয়, এবং সেই রাগে উনি এই সমস্ত কথা বলছেন। শুধু এটুকু বলেই থেমে যাননি নোবেল লরিয়েট, তিনি বলছেন বাঙালি এবং বাংলা প্রসঙ্গেও কথা বলেছেন। তিনি বলছেন আজকাল শুনছি বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, ফরাসিতে কথা বললে কি ফ্রান্সে পাঠানো হবে? আমি অবশ্য ফরাসি জানি না, তবে বাংলাদেশে যদি পাঠায় আমার খুব আপত্তি থাকবে না, কারণ আমার আদিবাড়ি ঢাকায়। তো তিনি আদিবাড়ি ছেড়ে এখানে কেন, পোড়া পশ্চিমবঙ্গে কেন? আদিবাড়িতে থাকতে পারেন না, কারণ মুসলমানরা তাড়িয়ে দেবে ওখান থেকে, সেই জন্যই আদিবাড়ি ছেড়ে চলে এসছেন। অমর্ত্য সেনের আদিবাড়ি ঢাকাতে, সেখান থেকে চলে এসছেন কারণ তাকে মুসলমানরা মেরে তাড়িয়ে দিয়েছে। তার অনেকের পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়। আমার আদিবাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়ায়, কিন্তু সেটা আমি পরিষ্কার করে বলি যে আমাদের মুসলমানরা মেরে তাড়িয়ে দিয়েছে, কিন্তু অমর্ত্য সেনের সে বলার সৎসাহস নেই। দেশের 31 জন মুখ্যমন্ত্রীর মধ্যে দরিদ্রতম মুখ্যমন্ত্রীর নাম নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। তার সম্পত্তির পরিমাণ 15 লক্ষ টাকার কিছু বেশি। আর অন্যদিকে দেশের ধনীতম মুখ্যমন্ত্রী হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, যার সম্পত্তির পরিমাণ 931 কোটি টাকা। এবং এই পরিসংখ্যান বাইরে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে তুমুল ট্রোল হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি সবচেয়ে দরিদ্র, তার এতই কম টাকা যে সেটা নাকি আমাদের সাধারণ সম্পত্তির থেকেও অনেক কম। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কত টাকা আছে কেউ খোঁজ করেছে? তুমি জানো না, আমিও জানি না। কিন্তু বড় কথা হচ্ছে যে যারা চোরাই টাকা করে, কালো টাকা করে, তারা টাকা কেউ নিজের নামে রাখে না। টাকা ওর তার আত্মীয় স্বজনের, ভাইয়ের বউ, এদের সব নানা রকম নামে রাখে। এর চেয়ে বেশি আর কি বলবো? দুর্গাপুজো প্রসঙ্গে হাইকোর্ট প্রশ্ন তুলল যে প্রয়োজনে অনুদান বন্ধ করে দিতে হবে। রাজ্যকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে। তার কারণ অনুদানের টাকা কিভাবে খরচ হচ্ছে তার কোনো হিসেব পাওয়া যাচ্ছে না, এবং সেই নিয়েই প্রশ্ন তুলেছে হাইকোর্ট। দুর্গাপুজোর অনুদান নিয়ে গত বছর পর্যন্ত কতগুলো ক্লাব হিসেব দিয়েছে, কারা দেয়নি, তার বিস্তারিত তথ্য নিয়ে হলফনামা তলব করেছে রাজ্য। বেশ হাইকোর্ট যা বলেছেন সম্পূর্ণভাবে সমর্থনযোগ্য বলে আমি মনে করি। এই যে অনুদান, ভাতা ইত্যাদি যে রাজ্য সরকার আরম্ভ করেছে, এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভোট কেনা। রাজ্যের কোনো উন্নতি করতে পারবেন না, বেকারির কোনো ব্যবস্থা করতে পারবেন না, দুর্নীতি তো একেবারে রাজ্য ডুবে আছে, দুর্নীতিতে কিছু করতে পারবেন না। মুসলমান তোষণের জন্য সারা ভারতে ওকে ঢিডি পড়ে গেছে। অতএব কী উপায় ভোটে জিতবার? একমাত্র উপায় হচ্ছে অনুদান দেওয়া। রাজ্যের নিজের কর্মচারীদের তিনি ডিএ দিতে পারছেন না, এদিকে অনুদান বিলিয়ে যাচ্ছেন। বেলান অনুদান বিলিয়ে যান, তারপরে দেখা যাক কী হয়। শেষ প্রশ্ন করব যে সিবিআই এখন গ্যালারি শো করছে, তাই খেজুরির জোড়া মৃত্যু মামলায় পুলিশেই ভরসা করছে হাইকোর্ট। কি বলবেন এই বিষয়ে? বুঝলাম না কিছু, কে বলেছে এই কথা? হাইকোর্টই বলছে যে পুলিশের ওপরেই তদন্তের ভার দেওয়া হয়েছে। পুলিশের ওপর তদন্তের ভার দেওয়া হয়েছে? কোন পুলিশ? রাজ্য পুলিশের ওপর।
রাজ্য পুলিশের উপর তদন্তের ভার দেওয়া হয়েছে, এরকম আমি কিছু শুনিনি। কিন্তু হাইকোর্ট যদি বলে থাকেন কোনো তার পরিপ্রেক্ষিতটা বিচার করে দেখতে হবে, এরকম কিছু শুনিনি। কারণ সিবিআই এর কাছে যে এই তদন্তের ভার গেছে সেটা তো হাইকোর্টের হুকুমেই গেছে, এবং হাইকোর্ট হুকুম দিয়েছে। কারণ সাধারণভাবে যদিও আইন শৃঙ্খলা রাজ্য প্রশাসনের কাজ, কিন্তু রাজ্য প্রশাসনের উপর বিন্দুমাত্র বিশ্বাস রাখা যায় না বলেই হাইকোর্ট সিবিআইকে এই দায়িত্ব অর্পণ করেছে।